মুক্তিযোদ্ধাদের নাতি পুত্ররা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুত্ররা পাবে? আমাদের দুই ভাইকে ধরে নিয়ে যায়, তারপর তাদের মাথা ফাটায়। এভাবে তারা কি করছে, একটা পরিবেশ তৈরি করছে। জুলাইয়ের রাজপথ, তাজা রক্ত, বারুদ আর অসংখ্য তরুণের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম এক নতুন বাংলাদেশের স্বপ্ন। আমরা ভেবেছিলাম এবার হয়তো সবকিছু বদলে যাবে, কিন্তু সত্যি কি কিছু বদলেছে, নাকি আমরা শুধু পুরনো বোতলে নতুন মদ দেখছি? আপনারা কি জানেন আমাদের এই স্বাধীন ভূখণ্ডের রাজনীতির রিমোট কন্ট্রোল আসলে কাদের হাতে? কেন এই দেশে যারাই আধিপত্যবাদের বিরুদ্ধে, বিশেষ করে ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে চেয়েছে, তাদেরকেই নির্মমভাবে শেষ করে দেয়া হয়েছে? ইতিহাসের পাতা উল্টালে দেখবেন এই ছক আজকের নয়, সেই এরশাদ আমল থেকে শুরু করে একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বা লিমিটেড ডেমোক্রেসির নামে দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। জিয়াউর রহমানের মতো রাষ্ট্রনায়কের রহস্যজনক মৃত্যু থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে রাজপথে লড়াকু তরুণ ওসমান হাদির মৃত্যু, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো হলো ডিপ স্টেট বা অদৃশ্য এক রাষ্ট্রযন্ত্রের নিখুঁত শিকার। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু চরম সত্য জানাবো যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। জুলাইয়ের বিপ্লবীদের যে স্বপ্ন তা কিভাবে সুকৌশলে চুরি হয়ে যাচ্ছে এবং ভারতের সেই প্রচ্ছন্ন কালো হাত কিভাবে আমাদের সংসদ থেকে শুরু করে স্থানীয় রাজনীতি পর্যন্ত নিয়ন্ত্রণ করছে, তার পুরো ব্লুপ্রিন্ট আজ ফাঁস করব। তাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় এই রহস্য বুঝতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই আসুন বুঝি এই ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্রযন্ত্র আসলে কি। রাজনীতি কখনো সরল রেখায় চলে না, এটি একটি দাবার বোর্ড, আর এই বোর্ডের গুটি হলাম আমরা সাধারণ জনগণ, এমনকি আমাদের নেতারাও। এই অদৃশ্য যন্ত্রের রিমোট কন্ট্রোল যাদের হাতে, তারা সীমান্তের ওপারে বসে মুচকি হাসে। বাংলাদেশের রাজনীতির অলিখিত একটি নিয়ম আছে, তুমি যদি তোমার প্রতিবেশীকে খুশি রাখতে না পারো তবে তোমার ধ্বংস অনিবার্য। আপনি ভারত বিরোধী, তাহলে ধরে নিন আপনার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি এখানেই। কয়েক দশক ধরে এই অদৃশ্য শক্তি আমাদের দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের টাকার লোভ, ক্ষমতার মোহ, এমনকি হানি ট্র্যাপ বা ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে কিনে রেখেছে। তারা এমন একটা সরকার চায় যারা হবে পুরোপুরি তাদের উপর নির্ভরশীল, দিল্লির সাথে দিল্লির সাউথ ব্লকের ইশারায় যাদের উঠবস করতে হবে। আর এই সিস্টেমের বিরুদ্ধে যেই দাঁড়াতে চেয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে চিরতরে। এই জায়গাটিতে আসে ওসমান হাদির গল্প। কে ছিলেন এই হাদি? তিনি ছিলেন সেই হাতে গোনা কয়েকজন মানুষের একজন, যিনি এই অদৃশ্য সিস্টেমের চোখে চোখ রাখার দুঃসাহস দেখিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন পরিবর্তন সম্ভব। তিনি জনগণের সামনে এমন কিছু সত্য তুলে ধরেছিলেন যা এই ডিপ স্টেটের ভিত কাঁপিয়ে দিচ্ছিল। হাদির স্বপ্ন দেখতেন সংসদে যাওয়ার, সাধারণ মানুষের হয়ে কথা বলার, কিন্তু তিনি হয়তো জানতেন না বাংলাদেশের সংসদ সাধারণ মানুষের জন্য তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে এক বিশেষ অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য। হাদিকে কেন মরতে হলো? কারণ তিনি এমন এক ভাষায় কথা বলেছিলেন যা ওই অদৃশ্য প্রভুদের জন্য অস্বস্তিকর ছিল। তাকে কোনো আইনি প্রক্রিয়ায় বা নির্বাচনে হারানো সম্ভব ছিল না দেখেই তাকে চিরতরে সরিয়ে দেয়া হলো। হাদির মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এটি ছিল সিস্টেমের পক্ষ থেকে পুরো দেশের জন্য একটি কড়া বার্তা। আমাদের ছকে যে আসবে না তার কোনো অস্তিত্ব থাকবে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ডক্টর ইউনূসের মতো মানুষ ক্ষমতায় আসার পরও কেন জুলাইয়ের সেই আকাশচুম্বী স্বপ্নগুলো হোঁচট খেয়েছে? কেন সংসদে আমরা নতুন মুখের বদলে সেই একই পুরনো দুর্নীতিবাজ, ঋণ খেলাপিদের নতুন পোশাকে দেখছি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের সিলেকশন বা নির্বাচন প্রক্রিয়ার ভেতরে। এই সিস্টেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো সৎ ও সাধারণ মানুষ এর ভেতরে ঢুকতেই না পারে। তাহলে যারা রাজপথ কাঁপিয়ে নেতা হলেন তাদের কি হলো? আসুন হাসনাতের গল্পটা একটু বিশ্লেষণ করি। হাসনাতের পরিণতি হাদির মতো করুণ নয়, কিন্তু সমানভাবে হতাশাজনক। কিছুদিন আগেও যে ছেলেটি ছিল জাতীয় আন্দোলনের উপকার, যার প্রতিটি কথায় রাজপথ কেঁপে উঠত, তাকে সিস্টেম কিভাবে বশ করলো জানেন? সিস্টেম খুব ভালো করেই জানে একজন বিদ্রোহী তরুণকে কিভাবে পোষ মানাতে হয়। হাসনাতকে মেরে ফেলার প্রয়োজন হয়নি, তাকে সিস্টেমের ফ্রেমে আটকে ফেলা হয়েছে। যে ছেলেটি পুরো দেশের কথা ভাবত, তাকে আজ কুমিল্লার একটি নির্দিষ্ট এলাকার রাস্তাঘাট, কালভার্ট আর টেন্ডারের হিসেব মিলাতে ব্যস্ত করে দেয়া হয়েছে। তাকে প্রচুর লোকাল ফান্ড দেয়া হয়েছে যাতে সে এই ছোটখাটো উন্নয়নমূলক কাজেই আটকে থাকে।
তাকে সংসদে কথা বলার জন্য সময় দেওয়া হয় মাত্র 5 মিনিট, আর এই 5 মিনিটের ভেতরেও তাকে 14 বার পয়েন্ট অফ অর্ডারের নামে থামিয়ে দেওয়া হয়। শেখানো হয় সংসদীয় আদব কায়দা, শেখানো হয় কিভাবে স্পিকারের সামনে মাথা নিচু করতে হয়। বিদ্রোহীকে এখানে কেনা হয়নি, তাকে স্রেফ সিস্টেমের জটিল জালে বন্দি করে ফেলা হয়েছে, যাতে জাতীয় কোনো বড় ইস্যু বা ভারতের আধিপত্য নিয়ে ভাবার কোনো ফুরসতই তার না থাকে। এবার আসুন নির্বাচন কমিশনের কথায়। সবাই বলে নির্বাচন কমিশন ব্যর্থ, কিন্তু একটু গভীরে গিয়ে ভাবুন তো, নির্বাচন কমিশন চাইলেও কি কিছু করতে পারত? আমাদের দেশে নির্বাচন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি হলো একটি হাই প্রোফাইল ইনভেস্টমেন্ট প্রজেক্ট বা লাভজনক বাণিজ্যিক উদ্যোগ। একজন প্রার্থী কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনে দাঁড়ান, তার পেছনে কিছু অদৃশ্য স্পন্সর টাকা ঢালে। তারা কি এমনি এমনি টাকা দেয়? না, এর পেছনে থাকে কয়েক গুণ বেশি লাভ তুলে নেয়ার টার্গেট। যতদিন পর্যন্ত নির্বাচন একটি অলাভজনক প্রক্রিয়ার অংশ না হবে, ততদিন এই দুর্নীতি চলতেই থাকবে। নির্বাচন কমিশন চাইলে খুব সহজেই এটি বন্ধ করতে পারত। তারা নিয়ম করতে পারত, কোনো প্রার্থী নিজের পোস্টার ছাপাতে পারবে না। কমিশন নির্দিষ্ট জায়গায় সব প্রার্থীর সাদা কালো পোস্টার লাগিয়ে দেবে। টিভি বা মাঠে একটি নির্দিষ্ট মঞ্চে সব প্রার্থীকে দাঁড় করিয়ে বিতর্কের আয়োজন করা যেত, যেখানে জনগণ তাদের যোগ্যতা বিচার করত। এতে টাকার খেলা বন্ধ হয়ে যেত। কিন্তু কমিশন এটা করবে না, কারণ এটা করলে ওই যে বিশাল লাভজনক এন্টারপ্রাইজ, টাকার খেলা আর আধিপত্যবাদের যে সিন্ডিকেট, সেটা একেবারেই পথে বসে যাবে। শুধু তাই নয়, আমাদের দেশের এমপি বা সংসদ সদস্যদের কাজ কি? তাদের কাজ আইন প্রণয়ন করা, কিন্তু সিস্টেম তাদের বানিয়ে রেখেছে এক একজন সুপার উপজেলা চেয়ারম্যান। স্কুল, কলেজ, রাস্তাঘাট, টেন্ডার সবকিছু নিয়ন্ত্রণ তাদের হাতে। একজন এমপি যখন উপজেলা চেয়ারম্যানের পাশের রুমে বসে অফিস করেন, তখন ক্ষমতার দ্বন্দ্বে চেয়ারম্যান হয়ে পড়ে পুতুল মাত্র। সব ক্ষমতা কুক্ষিগত করে রাখে এমপির সিন্ডিকেট। আর যতদিন এই সিস্টেম থাকবে, আপনি আমেরিকা থেকে নির্বাচন কমিশন এনে বসালেও এই দেশে বিন্দুমাত্র পরিবর্তন আসবে না। দর্শক, সবশেষে যদি পুরো দৃশ্যপটটি এক করি, তবে কি দেখতে পাই? রাতের ঢাকার এই নিস্তব্ধতায় শীতাতপ নিয়ন্ত্রিত কোনো বিলাসবহুল কামরায় দামি মদের গ্লাসে চুমুক দিতে দিতে এখনও তৈরি হচ্ছে আগামী নির্বাচনের নতুন কোনো ব্লুপ্রিন্ট। তারা জানে সরকার বদলায়, কিন্তু অ্যালাইনমেন্ট বা তাদের প্রতি দাসত্ব বদলায় না। ভারত বা আন্তর্জাতিক ভূ রাজনীতির সাথে আমাদের লোকাল পলিটিক্সের এমন এক নিখুঁত ব্লেন্ডিং তৈরি করা হয়েছে যে ক্ষমতায় যেই আসুক, সিস্টেম ওই অদৃশ্য প্রভুদের হাতেই থাকবে। বাইরে সাধারণ মানুষ এখনো হয়তো ঘুমিয়ে আছে। সকালে উঠে তারা টিভির পর্দায় নতুন কোনো মন্ত্রীর শপথ দেখবে, ভাববে দেশে হয়তো নতুন সূর্য উঠছে, কিন্তু তারা জানে না ওই আলো আসলে মেকি। এই আলো শুধু সেই অদৃশ্য প্রভুদের ইশারাতেই জ্বলে আর নেভে। ডিপ স্টেট খুব ভালো করেই জানে বিপ্লব আসে, বিপ্লব যায়, কিন্তু ক্ষমতার আসল চাবিকাঠি কখনোই হাত বদল হয় না। হয়তো কোনো এক ঝড়ের রাতে এই শহরে আবার কোনো নতুন হাদির জন্ম হবে। হয়তো সে আবারও এই পচা গলা সিস্টেমকে চ্যালেঞ্জ করবে, কিন্তু তার পরিণতি কি হবে? আবারও কি একটা লাশ পড়বে, নাকি এবার সত্যি সত্যি সে সিস্টেমের শিকল ভাঙতে পারবে? সেই উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে পুরো জাতি। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? রাজনীতির আধিপত্যবাদের এই অদৃশ্য খেলা নিয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। পর্দার পেছনের এমন সব অজানা আর সাহসী গল্প সবার আগে জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সত্যের সাথে থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।